রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১.৫ বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বর্তমান সরকারের এখনো ১ সপ্তাহ মেয়াদ হয়নি, তার মধ্যেই গুরুত্বপূর্ণ এই রদবদল নিয়ে নানা রকম কানাঘুষা, নানা রকম জল্পনা কল্পনা। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠের এক ইনক্লুসিভ সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, যে ব্যাপারটার জন্য অপেক্ষা করছিলেন সম্ভবত অনেকেই, যে প্রফেসর ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার কি করেছে সেই ব্যাপারগুলো এবং সেই থলের বিড়ালগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং সেই বের করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি হতে পারতেন, তিনি বর্তমানেও দায়িত্বে রয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইউনূস সরকারের থলের বিড়াল ফাঁস করে দিয়েছেন। দৈনিক কালের কণ্ঠের এক ইনক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার আজকের ছাপানো কালের কণ্ঠে আপনারা সবাই পড়তে পারবেন। প্রথম পাতায় পুরো হাফ পাতা লিড নিউজ করেছে তারা। পুরো 1 পৃষ্ঠারও বেশি এই সাক্ষাৎকারটা। এই সাক্ষাৎকারে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন এবং তিনি বলেছেন প্রফেসর ইউনূস সরকার চলেছে পুরোটাই অসাংবিধানিক ওয়েতে। তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবেই তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করেছে বারবার। তিনি এও বলেছেন, আমার জায়গায় অন্য কেউ হলে এই পরিস্থিতি মানসিকভাবে শক্ত থেকে মোকাবেলা করতে পারত কিনা সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ইন্টারেস্টিং ব্যাপারটা এখন টক অব দ্য কান্ট্রি গত ভোরবেলা থেকে, যখন কিনা কালের কণ্ঠের ছাপানো পত্রিকার পেপারের ভার্সন চলে এসেছে ওয়েবসাইটে, ঠিক তখন থেকেই এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চলুন মোটা দাগে আমরা বোঝার চেষ্টা করি মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকার, যে সরকার 1.5 বছর দায়িত্ব পালন করেছে, সেই সরকারের কি গোপন ব্যাপার ফাঁস করে দিলেন এবং কিভাবে রাষ্ট্রপতিকে উৎখাত করতে চাওয়া হয়েছিল। মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশ করছে কালের কণ্ঠ। আজকের ছাপা পত্রিকাতেই আপনারা সেটা পড়ে নিতে পারেন পুরোটা চাইলে। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, কেমন আছেন মহামান্য? তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে এই 1 সপ্তাহের আগের দিন, সেই সময়টা অর্থাৎ তার আগের যে 1.5 বছর, সেই 1.5 বছর তিনি ভালো ছিলেন না। তিনি অকপটে স্বীকার করেছেন তাকে উৎখাত করার বহু নাটক তৈরি করা হয়েছে। বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার সম্বলিত যে সকল আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেগুলো সব একই গ্রুপ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন ব্যানার তৈরি করে এখানে এসে একটা নাটক তৈরি করেছে এবং এই পুরো নাটকটা প্রফেসর ইউনূসের সাজানো নাটক এবং তারা তাদেরই লোক, একটা গোষ্ঠীর লোক। তিনি স্পষ্ট করে বলেছেন যে, একেবারে স্পেসিফিক তিনি বলেছেন যে একটা মেয়ে কাঁটাতারের বেড়া ওখানে লাফ দিতে গিয়ে পড়ে গিয়ে তারপরে নিজেই সাংবাদিকদের ডাকছে, আমাকে মারা হলো, আসেন ছবি তোলেন। মানে পুরোটাই নাটক মঞ্চস্থ করা হলো। তারপরে আর্মি সেখান থেকে তাকে তুলে আর্মির জিপে তুলে নিয়ে চলে গেল। এভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন বঙ্গভবনের চতুর্দিক থেকে বঙ্গভবনে আক্রমণের চেষ্টা করা হয়েছে। সেই সময় সেনাবাহিনী, 3 বাহিনী তারা যথেষ্ট প্রফেশনাল মোডে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং 3 বাহিনীর প্রশংসা করেছেন, 3 বাহিনী প্রধানের প্রশংসা করেছেন। তারা বারবার বলেছেন যে, স্যার, আমরা কোনোভাবেই অসাংবিধানিক কিছু হতে দেব না। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ব্যাপারগুলো ছিল, রাষ্ট্রপতিকে উৎখাতের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছিল। প্রফেসর ইউনূস চাচ্ছিলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংখ্যাগরিষ্ঠ দল পক্ষে চলে আসে তাহলেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসাবে। সেই ক্ষেত্রে বিএনপি বাদ সেধেছে, এমন কথাও তিনি বলেছেন বিএনপি দৃঢ়ভাবে এই ব্যাপারটা মোকাবেলা করেছে এবং বিএনপি অসাংবিধানিক কিছু হতে দেয়নি। বিএনপি সংবিধানের বাইরে যেতে চায়নি। বিএনপি জোট এই ব্যাপার
ব্যাপারটা মোকাবেলা করেছে বলেই আমাকে উৎখাত করা তাদের পক্ষে সম্ভব হয়নি, এই কথা স্পষ্ট করে বলেছেন। তিনি বলেছেন একজন উপদেষ্টা একজন সাবেক প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন, তাকে আমার জায়গায় বসানোর প্ল্যান চূড়ান্ত করেছেন এবং সেই চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল আমাকে সরিয়ে দেওয়ার প্ল্যান। সেই প্রধান বিচারপতি রাজি হননি বলে তাদের ওই প্ল্যানিংটাও মানে কার্যকর তারা করতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়েছে এই তথ্য আপনাকে কে দিল, তিনি বলেছেন যে আমি বিচারাঙ্গনের লোক, আমি খুব সহজেই বিচারাঙ্গনে আমার লোকজন তো আশেপাশে থাকেই, সেই মাধ্যমেই আমি খবরটা পেয়ে গেছি। অর্থাৎ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ কেউই চাননি রাষ্ট্রপতি থাকুক, তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান হয়েছে। শেষ পর্যন্ত সম্ভবত সদ্য সাবেক প্রধান বিচারপতিকেই তিনি ইঙ্গিত করেছেন, তিনি রাজি হলে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা হতো। রাষ্ট্রপতিকে দিয়ে শত শত অধ্যাদেশ জারি করানো হয়েছে, সেগুলো কোনোটাই তার মতামত নেওয়া হয়নি, তার মতের বিপক্ষে গিয়ে এই কাজটা করা হয়েছে, এই কথা বলেছেন। তাকে প্রতি মুহূর্তে চাপ দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে আমি সেই চাপে নতি স্বীকার করিনি, কোনোভাবেই অসাংবিধানিকভাবে আমাকে অপসারণ করা কিংবা আমাকে সরিয়ে দেয়া, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা, এই ব্যাপারটা হতে দিইনি আমি। বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামানো থেকে শুরু করে এহেনও কোনো ব্যাপার নেই যেগুলো তিনি একেবারে ওপেনলি ফাঁস করে দেননি। তারই সাক্ষাৎকারে মোটা দাগে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তাকে চরমভাবে অসম্মানিত করা হয়েছে, তাকে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে, দেশে বিদেশে কোথাও তাকে যেতে দেওয়া হয়নি এবং তাকে অপমান করা হয়েছে প্রতিনিয়ত, তার অজান্তেই সব কিছু করা হয়েছে। প্রধান উপদেষ্টা তার সঙ্গে একটিবারের জন্য দেখা করা তো অনেক দূরের কথা, ফোনে কথা বলার প্রয়োজনীয় মনে করেননি। রাষ্ট্রীয় কালচার থাকা সত্ত্বেও প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি। তাকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি বলেছেন বিএনপির একেবারে বলিষ্ঠ পদক্ষেপে, বিএনপির সিনিয়র নেতাদের পদক্ষেপের কারণে এবং তিন বাহিনীর কারণে এটা সম্ভব হয়নি, স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। অর্থাৎ প্রফেসর ইউনূসের মানে আরও অনেক ব্যাপার রয়েছে, সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী যে কর্মকাণ্ডগুলো এই সরকার করেছে সেগুলোর একেবারে আদ্যপান্ত তিনি বলে দিয়েছেন এই দীর্ঘ সাক্ষাৎকারে। এই দীর্ঘ সাক্ষাৎকারের পরে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এবার এই সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য প্রফেসর ইউনূস সরকারের উপদেষ্টারা কিংবা প্রফেসর ইউনূস তিনিও আইনের মুখোমুখি হতে পারেন কিংবা তাদের নামে আদালতে কি রিট হতে পারে এবং তারা চরম অবস্থার মুখোমুখি হয়ে যেতে পারেন? এই প্রশ্নটা সামনে এসেই যাচ্ছে। এই প্রশ্নটা যখন সামনে এসে যাচ্ছে তখন একটা ব্যাপার খুবই জোরালোভাবে বলাই যায় যে রাষ্ট্রপতি সাক্ষাৎকারে যেটা বলেছেন সেটার মিনিং দাঁড়ায়, তিনি বলেছেন যে একটা পক্ষ, একটা গোষ্ঠী এই কাজটা করেছে এবং সেই কাজে সরকার সহযোগিতা করেছে। সরকারের সহযোগিতায় একটা গোষ্ঠী আমাকে সরিয়ে দেওয়া সহ নানা ধরনের কাজ করতে চেয়েছে, কিন্তু আমি কোনোভাবেই সংবিধান সমুন্নত রাখা বাদ দিয়ে অন্য কোনো পথে কেউ হাঁটতে পারুক, এটা আমি চাইনি। একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে খুব গুরুত্ব সহকারে খবর এবং নানা বিশ্লেষণ নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেটা হচ্ছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল। বর্তমান সরকারের এখনো 1 সপ্তাহ মেয়াদ হয়নি, তার মধ্যেই গুরুত্বপূর্ণ এই রদবদল নিয়ে নানা রকম কানাঘুষা, নানা রকম জল্পনা কল্পনা, কারা সাইজ হলো, কারা আপার হ্যান্ডে চলে আসলো, এসব নিয়ে নানা বিশ্লেষণ। আমাদের দুর্ভাগ্য, আমাদের সেনাবাহিনী যেন আমেরিকা, চীন, ভারত এবং পাকিস্তানের বেচা কেনার একটা পণ্যতে পরিণত হয়েছে ইচ্ছা মতো। যেমন ধরেন, আজকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসাবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। এখন উনি কোন লবি? উনি কি পাকিস্তান লবি নাকি ভারত লবি চলতেছে? তারপরে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একজন জেনারেল কেন রাষ্ট্রদূত করে বদলি করা হবে? এটা একটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার, কিন্তু সেটা তো দেখা হচ্ছে না। দেখা হচ্ছে নিশ্চয়ই তিনি সেনাপ্রধান হতে চেয়েছিলেন, নিশ্চয়ই তিনি ওয়াকারের স্থলাভিষিক্ত হবেন, এইরকম একটা সেনাবাহিনীর ভিতরে গ্রুপিং আছে। এইসব নিয়েই কিন্তু জল্পনা কল্পনা। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসাবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এছাড়া মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট জেনারেল
মেজর জেনারেল ফেরদৌস হাসানকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। একটা সরকার যখন আসে তখন নানা রকম হিসাব নিকাশে এই সমস্ত রদবদলগুলো করা হয়। নিশ্চয়ই মানে প্রত্যেকটা বাহিনীর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, একটা বিরোধ থাকে। কিন্তু খেয়াল করেন, আমরা যেভাবে সেনাবাহিনী নিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে পত্রপত্রিকায় তুমুল বেগে আলাপ আলোচনা করি, ভারত বা অন্য কোনো দেশের এভাবে কি হয়? যেসব দেশে হয়, যেমন ধরেন পাকিস্তানে হয়, সেখানে রাষ্ট্র ব্যবস্থাটা ভঙ্গুর। আমরা কি ওই পাকিস্তানের পথে থাকবো, নাকি উন্নত দেশগুলোতে দেশগুলোর সারিতে থাকবো, যেখানে সেনাবাহিনীর কাকে কোন পদে নিয়োগ করা হলো না হলো এটা কোনো বিষয় না, এবং এটা কোনো খবরেরও বিষয় না। আজকে সব দেখেন, এখনো আমার চ্যানেল 24-এর এতে দেখতেছি যে শীর্ষ পদে রদবদল কারে কোথায় দেওয়া হয়েছে, এগুলি অন্যান্য সবগুলো অনলাইন পত্রিকার একটা হলো গুরুত্বপূর্ণ একটা খবর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো কেন করা হয় জানেন? ওই যে বলা হয় যে এখনকার যে নেতৃত্ব আসলো, এরা হয়তো আমেরিকাপন্থী, এরা হয়তো ভারতপন্থী, এরা হয়তো পাকিস্তানপন্থী, এরা তার প্রতিপক্ষ অন্য পন্থীদেরকে কোণঠাসা করলো। এখন কে কোন পন্থী, ভাই 2 দিন পরে যখন কি রিটায়ারমেন্টে চলে যাবে তখন তো সব শেষ। কিন্তু এই কারোর হয়তো 1 বছর চাকরি আছে, কারোর 2 বছর আছে, কিন্তু এইটা নিয়ে এমন সব জল্পনা কল্পনা চলে দেশের ভেতরে এবং দেশের বাইরে বেশি চলে, যে অমুক হচ্ছে ভারতের এজেন্ট, অমুক হচ্ছে পাকিস্তানের এজেন্ট, এই নিয়ে চলতে থাকে। এইগুলি বলতে বলতে আসলে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়। কিন্তু দেখেন সাম্প্রতিক সময় 2টা ঘটনা, একটা হলো 5ই আগস্ট, আর একটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এই 5ই আগস্ট পট পরিবর্তন এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচন, এটা অনস্বীকার্য যে সেনাবাহিনী ছাড়া এই গুরুত্বপূর্ণ মুহূর্তে মানে পাশে আর কেউ ছিল না, এবং এটা সম্পাদন করা সম্ভব ছিল না। একটা সুন্দর শান্তিপূর্ণভাবে এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, এটা সত্য, কিন্তু এটা রক্তাক্ত অভ্যুত্থানে রূপ নেয়নি। রক্তপাত হয়েছে কিন্তু যথেষ্ট সীমিত পরিমাণে। এই ধরনের অভ্যুত্থানে শত শত মানুষ মারা যেতে পারত। যারা পরাজিত হয়েছে তাদের মানে প্রথম সারির বহুজনের মানে প্রাণহানি ঘটে যেতে পারত। কিন্তু একটা অংশ পালিয়ে গেছে, আর একটা অংশ বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। বিশ্ব কিন্তু দেখলো যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু রক্তের হোলি খেলা হয়নি। আর একটা হলো 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনটা মানে আসলে সম্ভব কিনা, পুলিশ পারবে কিনা, এই নিয়ে কত রকম জল্পনা কল্পনা, কিন্তু শেষ পর্যন্ত একটা সুন্দর শান্তিপূর্ণ একটা উৎসব মুখর বলা যায়, একেবারে পুরোপুরি বলবো না, কারণ এখানে একটা বড় রাজনৈতিক শক্তি অনুপস্থিত ছিল, আওয়ামী লীগ। সুতরাং এটাকে একেবারে শতভাগ সফল বলা যাবে না, কিন্তু গত 3টা নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এটা বলা যায় যে এইরকম একটা ভালো নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প ছিল না, এবং গণতান্ত্রিক পথে উত্তরণ হয়েছে। এবং এই প্রতিটা পর্বেই কিন্তু সেনাবাহিনীর অবদান, কিন্তু আমরা ওই সেনাবাহিনীর অবদানটা ভুলে যে আমরা সারাক্ষণ গুতাগুতি করতে থাকি। এখানে কি ওয়াকার কোণঠাসা হলো, নাকি ওয়াকারের গ্রুপ জিতলো, ওয়াকারের প্রতিপক্ষের কি ভাগ্যবরণ হলো, এই সমস্তগুলো আলোচনা করতে করতে আমরা সেনাবাহিনীকে নিচের দিকে নামাচ্ছি। কিন্তু সেনাবাহিনী কিন্তু বহু কষ্টে তার ঐতিহ্য সম্মান অন্তত বাংলাদেশে বজায় রাখছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।